বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সরকারি হলমার্ক কলেজে আয়োজিত অ্যাকাউন্টিংয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা পার্টনারশিপ অ্যাকাউন্ট নিয়ে কথা বলব। এখানে থাকবে যে অংশীদারি কারবার কি, অংশীদারি কারবারে কী কী হিসাব রাখা হয় এবং এই হিসাব রাখার প্রক্রিয়াটা আমরা আলোচনা করব। প্রথম হচ্ছে অংশীদারি কারবার কাকে বলে। আমরা জানি যে 1932 সালের অংশীদারি কারবার অনুযায়ী যে কারবার প্রতিষ্ঠিত হয় সেটাকে অংশীদারি কারবার বলে। এখানে সাধারণ ব্যবসায় 20 জন লোক থাকতে পারে, আর ব্যাংকিং ব্যবসায় সর্বোচ্চ 10 জন পার্টনার হতে পারে আর কি। আর অংশীদারি আইনের যে উপাদানগুলো থাকতে হয় সেটা হচ্ছে 7টা উপাদান থাকতে হয়। একটা হচ্ছে একাধিক সদস্য থাকতে হয়, চুক্তিবদ্ধ সম্পর্ক থাকতে হয়, আইনসম্মত ব্যবসা হইতে হয়, মুনাফা অর্জন ও বন্টনের ব্যবস্থা থাকতে হয়, পারস্পরিক প্রতিনিধিত্ব থাকতে হয় এবং অংশীদারদের যোগ্যতা থাকতে হয় এবং পারস্পরিক আস্থা ও বিশ্বাস থাকতে হয়। আর অংশীদারি কারবার গঠন করতে গেলে প্রথম হচ্ছে যে একটা উদ্যোগ নিতে হয়, পরে চুক্তি করতে হয়, পরে নিবন্ধন করতে হয়, অনুমতি সংগ্রহ করতে হয় এবং কাজ শুরু করতে হয়। আর অংশীদারি চুক্তিপত্রে কিন্তু সব ডিটেলস বলা থাকতে হবে যে কী কী অংশীদারি জিনিস কী কী থাকবে, কেমনে ব্যবসা হবে, কেমনে লাভ লোকসান হবে, মূলধন কীভাবে হবে, টাকার যাবতীয় জিনিস চুক্তিপত্রের মধ্যে কী থাকবে এটা থাকতে হবে আর কি। এবং অংশীদারি কারবার নিবন্ধন করতে হয়, নিবন্ধন না করলেও চলে, কিন্তু নিবন্ধন করাটা কি ভালো আর কি। আর অংশীদারি কারবার হিসাব করতে গেলে জানতে হবে যে আমাদের দুই রকম হিসাব আসলে করতে হয়। একটা হচ্ছে লাভ লোকসান বন্টন হিসাব, আর একটা হচ্ছে অংশীদারদের মূলধন হিসাব। তো প্রথমেই আমরা যে জিনিসটা জানবো যে লাভ লোকসান বন্টন হিসাব। তো লাভ লোকসান বন্টন হিসাব করার জন্য আমাদের সর্বপ্রথমে যে পার্টনারদের নাম উপরে লিখতে হবে। যেমন আমরা মনে করলাম যে ABC 3 জন পার্টনার, তাদের লাভ লোকসান বন্টন হিসাব করব এবং সেটা একটা সালের 31 ডিসেম্বর তারিখে এটা মোটামুটি শেষ হয় বাংলাদেশের প্রেক্ষাপটে। এটা ডেবিট ক্রেডিট দুইটা দিক থাকে। প্রথমে ক্রেডিট দিকগুলো বলবো, সেটা হচ্ছে লাভ লোকসান হিসাবের চলতি বছরের যে লাভ আছে সেটা আগে আসবে, তারপরে উত্তোলনের সুদ আসবে, তারপরে আসবে হচ্ছে পণ্য উত্তোলন, তারপরে আসবে বিনিয়োগের অনাদায়ী সুদ, অগ্রিম ভাড়া, আর যদি কোনো ক্ষতি হয় সেটা। তাহলে ক্রেডিট পাশে সর্বসাকুল্যে হচ্ছে চলতি বছরের লাভ, মূলধনের সুদ, পণ্য উত্তোলন, বিনিয়োগের অনাদায়ী সুদ, অগ্রিম ভাড়া, আর যদি ক্ষতি হয়। এই টোটাল 6টা জিনিস কিন্তু ক্রেডিটে আসবে। আর ডেবিটে আসবে হলো যে অংশীদারদের মানে মূলধনের যে সুদ হয়, মূলধনের সুদ, বেতন, কমিশন, ম্যানেজারের কমিশন, অনাদায়ী পাওনা, সঞ্চিত তহবিলের স্থানান্তর, আর এর বাকি যেটা থাকবে যেটা সেটার নাম হচ্ছে বন্টনযোগ্য লাভ। এই লাভটা কী করতে হবে, অংশীদারদের মধ্যে ভাগ করে দিতে হবে। এইভাবেই তোমার কী করতে হবে, লাভ লোকসান বন্টন হিসাব করতে হবে। দেন করতে হবে অংশীদারদের মূলধন হিসাব। মূলধন হিসাবটা আবার দুইটা পদ্ধতিতে আছে। একটা হচ্ছে পরিবর্তনশীল মূলধন, যেটাই বেশি প্র্যাকটিস হয়, আর একটা হচ্ছে স্থির মূলধন পদ্ধতি আর কি। পরিবর্তনশীল যে মূলধন হিসাব আছে সেইখানে কিন্তু আমাদের যেটা করতে হবে যে একটা করতে হবে। আর যদি এটা কি হয়, স্থায়ী মূলধন হয়, তাহলে দুটো অংশ হবে মূলধন অংশে। একটা হচ্ছে শুধু মূলধনের জন্য একটা, আর অংশের চলতি হিসাব হচ্ছে আরেকটা। মূলধনের জন্য যে হিসাবটা হবে সেখানে ব্যালেন্স বিডি পুরাতন ব্যবসা হলে, আর নগদান বা ব্যাংক হিসাব হচ্ছে নতুন ব্যবসা হলে, আর নগদ হিসাব অতিরিক্ত মূলধন আনলে, অর্থাৎ মূলধনটাই শুধু একটা হিসাব হবে, এটা ক্রেডিট পাশে। আর ডেবিট পাশে এই টাকাটাই আবার সিডি হবে, পরের মাসে 1 তারিখে যে এই টাকাটাই কী হবে, বিডি হবে। তো মূলধনটাই কি ঘুরে ফিরে 3 জায়গায় গেল। মূলধনটাই হলো টোটাল যা হলো, এইটাই সিডি, এইটাই কি বিডি। আর বাকি সকল আইটেমগুলো নিয়ে কী করতে হবে, অংশীদারদের চলতি হিসাব তৈরি করতে হবে। চলতি হিসাবের ক্রেডিটে থাকবে ব্যালেন্স বিডি, প্রারম্ভিক যে ক্রেডিট ব্যালেন্স ছিল। লাভ লোকসান বন্টন হিসাব থেকে আসবে মূলধনের সুদ, বেতন, কমিশন, ঋণের সুদ এবং মুনাফার অংশ। আর ডেবিট পাশে থাকবে যে ব্যালেন্স বিডি, অর্থাৎ প্রারম্ভিক যে ডেবিট ব্যালেন্স থাকে। ব্যাংক হিসাব হইলো উত্তোলন থেকে আসবে, তারপর পণ্য উত্তোলন আসবে, তারপরে বেতন, তার লাভ লোকসান বন্টন থেকে আসবে উত্তোলনের সুদ, লোকসানের অংশ, ব্যালেন্স সিডি হবে। তাই এটাই আবার বলা যায় কী হবে, ব্যালেন্স বিডি হবে। তাহলে এখানে দুইটা অংশ। যদি এটা কি হয়, অস্থায়ী মানে অর্থাৎ স্থায়ী মূলধন হলে দুইটা অংশ থাকবে মূলধন। একটা হলো মূলধনের হিসাব, আর একটা হচ্ছে চলতি হিসাব। আর পরিবর্তনশীল মূলধন পদ্ধতি হলে কিন্তু এটা দুইটা হিসাব হবে না, এটা হবে একটা হিসাব। তখন এটার নাম হবে কি, অংশীদারদের মূলধন হিসাব পরিবর্তনশীল পদ্ধতি। সেখানে ব্যালেন্স বিডি থাকবে, অথবা তোমার নগদ টাকা থাকলে নগদ আসবে, যা যা আছে, অর্থাৎ পুরাতন মানে মূলধন যেটা ছিল সেটা আসার পরে মূলধনের সুদ, বেতন, কমিশন, মুনাফার অংশ, ভাতা, এগুলো সব চলে আসবে। আর ডেবিট পাশে আসবে উত্তোলন হিসাব, উত্তোলনের সুদ, আর যদি কোনো লোকসান হয় সেটা। তারপরে ক্রেডিট থেকে ডেবিট বাদ দিলে যা থাকে সিডি, ব্যালেন্স সিডি হবে। এইটাই আবার পরে কী হবে, ব্যালেন্স বিডি হবে। তাহলে এই যে দুইটা পদ্ধতি, এই দুইটা পদ্ধতির মধ্যে কী করতে হবে, আমার দুইটা হিসাব রাখতে হবে। তো কখনো কখনো আবার আমার ঋণ হিসাব হয় এবং মূলধনের সুদ, উত্তোলনের সুদ, এগুলো কিন্তু ক্যালকুলেশন করার বিষয় আছে আর কি। এবং এটা যদি জাবেদা কখনো চায়
তাহলে যেমন ধরো তোমার যদি মূলধনের উপর সুদ যদি হয় তাহলে লাভ লোকসান বন্টন হিসাব ডেবিট, অংশীদার চলতি হিসাব ক্রেডিট। আর যদি কি হয় পরিবর্তনশীল হলে লাভ লোকসান বন্টন হিসাব ডেবিট, অংশীদারদের মূলধন হিসাব ক্রেডিট, এই তখন জার্নাল করতে হবে। আর যদি অংশীদারদের উত্তোলন হয়, নগদ উত্তোলন যখন করবে জার্নাল হবে উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। পণ্য উত্তোলনের জন্য হবে উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। আর উত্তোলন মূলধন বা চলতি হিসাব স্থানান্তরের ক্ষেত্রে মূলধন বা চলতি হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ক্রেডিট। আর অলিখিত পণ্য যদি উত্তোলন করি তাহলে সেটা কি হবে, মূলধন বা চলতি হিসাব ডেবিট, লাভ লোকসান হিসাব ক্রেডিট। এবং অংশীদারদের যদি উত্তোলন হিসাব কখনো করতে বলে তোমাকে কিন্তু উত্তোলন হিসাব কী করতে হবে, অবশ্যই করতে হবে। সেক্ষেত্রে তুমি ক্রেডিট পাশে আসবে মূলধন হিসাব, ব্যালেন্স স্থানান্তর করবে, আর ডেবিট আসবে নগদান হিসাব, ব্যাংক হিসাব, নগদ উত্তোলন, পণ্য উত্তোলন, এই তোমার হবে আর কি। তারপরে এইটাই সিডি বিডি করতে হবে, ব্যালেন্স সিডি হবে এটাই কী হবে, ব্যালেন্স বিডি হবে। আর উত্তোলনের উপর সুদের বিষয় যেটা মনে রাখতে হবে যে চুক্তিপত্রের উত্তোলনের উপর সুদ কত % হবে ধার্য করা থাকে। আর যদি চুক্তিতে উল্লেখ না থাকে তাহলে উত্তোলনের উপর সুদ ধরা হয় না। এমনকি মূলধনের উপর সুদ ধরার বিধান থাকলেও অনেক সময় উত্তোলনের উপর সুদ ধরার বিধান থাকে না। তবে অনেক সময় অংশীদারগণ পারস্পরিক স্বার্থের সমতা রক্ষার্থে চুক্তি মোতাবেক নিম্নত দুটি ক্ষেত্রে উত্তোলনের সুদ ধরতে পারে। একটি হচ্ছে অংশীদারগণের মুনাফার হার ও মূলধনের পরিমাণ সম্বন্ধে সমান কিন্তু উত্তোলনের পরিমাণ অসমান, তাহলে উত্তোলনের উপর সুদ ধার্য করা হয়। আর অংশীদারদের ভিন্ন ভিন্ন তারিখে উত্তোলন করা থাকলে উত্তোলনের উপর সুদ ধার্য করা হয়। এখন এখানে উত্তোলনের তারিখ দেওয়া না থাকলে কী করতে হবে, 6 মাসের সুদ ধারতে হবে। আর ভিন্ন ভিন্ন তারিখে উত্তোলন করা হলে আমরা কি করব, সেখানে হচ্ছে আমরা ভিন্ন ভিন্ন তারিখে উত্তোলন করা হলে উত্তোলনের উপর সুদ নির্ণয় করা কঠিন হয়। অধিকাংশ ক্ষেত্রে গুণফল পদ্ধতি অর্থাৎ প্রোডাক্ট মেথড অনুসরণ করে সুদ নির্ণয় করা হয়। এইরূপ পদ্ধতি অনুসারে যে তারিখে হিসাব প্রস্তুত করা হয় সে তারিখে শূন্য দিবস ধরা হয়। তারপর প্রত্যেক লেনদেনের তারিখ হতে আরম্ভ করে শূন্য দিবস পর্যন্ত কত দিন হয় সেই দিনের উপর সুদ ধরতে হয় আর কি। তারপরে আর যদি প্রতি মাসের শেষ দিনে উত্তোলন করতে হয় তাহলে 5.5 মাসের সুদ ধরতে হবে। আর প্রতি মাসে প্রথম দিনের উত্তোলন করলে 6.5 মাসের সুদ ধরতে হবে। প্রতি মাসে মাঝামাঝি উত্তোলন করলে আমার 6 মাসের সুদ ধরতে হবে। আর প্রতি 2 মাস অন্তর উত্তোলন করলে আমার 2.5 মাসের সুদ ধরতে হবে। আর প্রতি 3 মাস উত্তোলন করলে আমার 1.5 মাসের সুদ কী করতে হবে, ধার্য করতে হবে। তাহলে এই হচ্ছে উত্তোলনের সুদ ধরার পদ্ধতি। আর যে জার্নালটি হবে সেটি হচ্ছে অংশীদারদের চলতি হিসাব ডেবিট, লাভ লোকসান হিসাব ক্রেডিট। আর পরিবর্তনশীল হলে অংশীদারদের মূলধন হিসাব ডেবিট, লাভ লোকসান হিসাব ক্রেডিট। তাহলে এই হচ্ছে উত্তোলনের সকল কথা। আর মূলধনের সুদের ব্যাপারেও কিন্তু আমাদের কিছু কথা মনে রাখতে হবে আর কি, যে মূলধনের সুদ যদি স্থিতিশীল মূলধন পদ্ধতিতে মূলধনের সুদ ধারক বলে এটা কিন্তু সহজ হয়, কারণ মূলধনটা কী থাকে, সমান থাকে আর কি, কোনো পরিবর্তন হয় না। কিন্তু পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে মূলধনের হিসাব ব্যালেন্স সর্বদাই পরিবর্তন হয় এবং সাধারণত বছরের শুরুতে মূলধন হিসাবে যে ব্যালেন্স থাকে এর উপর কী করতে হয়, সুদটা ধরতে হয়। এছাড়া চলতি বছরে কোনো মূলধন আনয়ন করা হলে ওই মূলধনের উপর বিনিয়োগের সুদ প্রদান করা হয়। মূলধনের কোনো অংশ তুলে নিলে প্রদেয় সুদ অংশীদারদের সুদ হিসাবে বাদ দেওয়া হয়। মনে রাখতে হবে মূলধনের উপর সুদ কেবল মুনাফা হতেই প্রদেয়, তবে চুক্তি যদি উল্লেখ না থাকে তবে তখন সুদ ধরার প্রয়োজন নাই আর কি। তাহলে এই হলো ব্যাপার যে মূলধনের সুদ, উত্তোলনের সুদের বিষয়। আর মূলধনের সুদের ক্ষেত্রে যদি মানে ক্ষতি হলে কিন্তু কোনো সুদ দেওয়া যাবে না আর কি। আর তবে কিন্তু সুদ দেওয়ার যুক্তি যেটা আছে, অনেক সময় কি হয় ব্যালেন্স অসমান হয়, এই জন্য মূলধনের উপর সুদ ধার্য করা যেতে পারে আর কি, যদিও চুক্তিপত্রে সেটা অ্যালাউ করে। আর আমাদের যেই পদ্ধতিগুলো আছে সেখানে কিন্তু খুব বেশি জটিল পদ্ধতি আসে না আর কি। ঋণের সুদের বিষয়ে আবার একটু মাথায় রাখতে হবে যে ঋণের সুদের জন্য যে জার্নাল হচ্ছে নগদান বা ব্যাংক হিসাব ডেবিট, অংশীদারদের ঋণ হিসাব ক্রেডিট। আর ঋণের সুদের জন্য হবে লাভ লোকসান হিসাব ডেবিট আর লাভ লোকসান বন্টন হিসাব ক্রেডিট। আর যখন ঋণ পরিশোধ করা হয় ঋণ হিসাব ডেবিট, নগদ বা ব্যাংক হিসাব ক্রেডিট। আর ঋণের ক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে যদি কোনো সুদ বলা থাকে তাহলে তো সুদ বলা না থাকলেও ঋণের উপর সুদ ধরা কিন্তু বাধ্যতামূলক এবং সেটা 6% হারে কী করতে হবে, ঋণের সুদ ধার্য করতে হবে। অর্থাৎ অংশীদারদের মূলধন বা উত্তোলনের উপর সুদ ধরার বলা থাকলে ধরতে হবে, না থাকলে না ধরলেও চলবে, কিন্তু এইখানে কিন্তু এটা বাধ্যবাধকতা আছে। সুদের হার যদি কিছু বলার নাও থাকে আমার কি করতে হবে, সুদটা অবশ্যই ধরতে হবে। আর বেতন যদি অংশীদারদের পাওনা হয় তাহলে সেখানে বেতন পাওনা হলে লিখতে হবে লাভ লোকসান বন্টন হিসাব ডেবিট,
অংশীদারদের মূলধন বা চলতি হিসাব ক্রেডিট, আর বেতনের টাকা দেওয়া হলে হবে অংশীদারদের মূলধন বা চলতি হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আর তারা যদি টাকাটা তুলে নেয় তাহলে অংশীদারদের বেতন হিসাব মানে যে যদি চলে যায় তাহলে অংশীদারদের বেতন ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আর বছর শেষে যদি লাভ লোকসান হিসাব বন্টনের স্থানান্তর হয় তাহলে লাভ লোকসান বন্টন হিসাব ডেবিট, অংশীদারদের বেতন হিসাব ক্রেডিট। এই নিয়মে করতে হবে। আর কমিশন যদি আসে সেক্ষেত্রে কমিশন কিন্তু ধার্য করতে হবে, যে পার্সেন্টেজ বলবে সেই পার্সেন্ট হারে কমিশনটা ধার্য করতে হবে। অ্যান্ড কমিশন নির্ণয় করার জন্য লাভের আগের বা লাভের পরের এইটার একটা বিষয় আছে আর কি। যদি পরের হয় তাহলে কমিশন সহযোগ করে দিয়ে অত টাকার উপর কমিশনটা ধরতে হবে, আর যদি আগের হয় তাহলে 100 টাকার উপরই কমিশন শতকরা হারে ধরে নিলে চলবে। আর কেউ যদি কাউকে গ্যারান্টি প্রদান করে তাহলে যে গ্যারান্টি দিল তার, যাকে গ্যারান্টি দেওয়া হয়েছে, সে যদি ওই টাকাটা না পায় তাহলে যে গ্যারান্টি দেয় তাহলে তার থেকে ওই টাকাটা কেটে দিয়ে কী করতে হবে, যাকে গ্যারান্টি দেওয়া হয়েছে তাকে এই টাকাটা দিতে হবে আর কি। এই হচ্ছে বিষয় আর কি। তা এখন তোমার আমাদের অংশীদারদের আর অনেক সময় সমন্বিত আছে আর কি, যে অর্থাৎ যেগুলো বাদ পড়ে যায় আর কি, ওগুলো দিয়ে সমন্বয়টা করতে হয়। তো সমন্বয়ের আবার কী করতে হবে, লাভ লোকসান হিসাব করে এটার সমন্বিত মূলধন হিসাবও কী করতে হবে, তৈরি করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, পরিবর্তনশীল অঙ্ক করার জন্য 4টা হিসাব তৈরি করা লাগবে: লাভ ক্ষতি বন্টন হিসাব, মূলধন হিসাব, ঋণ হিসাব এবং উত্তোলন হিসাব ম্যাক্সিমাম। এই ছিল আজকের আলোচনা। আশা করি সবাই বুঝতে পেরেছ। পরবর্তী আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো। সালাম আলাইকুম।